ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরি জোনে আপনাদের আরো একবার স্বাগত। আজ আপনাদের জন্য কবিগুরুর কলমে একটি ভূতের গল্প, খোদিত পাষাণ। এই গল্পটি কবিগুরু 1895 সালে লেখেন। গুজরাটের একটা নির্জন প্রাসাদে থাকাকালীন এই গল্প লেখার অনুপ্রেরণা পান। চিত্র পরিচালক তপন সিনহা 1960 সালে এই গল্পটি নিয়ে বাংলা চলচ্চিত্র বানান এবং 1991 সালে গুলজার দ্বারা এই গল্পের অবলম্বনে লেকিন হিন্দি ছবি চলচ্চিত্র হয়। আজ এই গল্পের পরিচালনায় অভিজিৎ, পোস্টার ডিজাইন সায়ন্তন, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে অভিজিৎ, গল্পের সূত্রধার অভিজিৎ, গল্পের কথক তাপস, অভিনয়ে অভিজিৎ, তাপস এবং অমৃতা। শুরু করছি আজকের গল্প, খোদিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরে আসছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তার বেশভূষা দেখে প্রথমটা তাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে ভ্রম হয়েছিল। তার কথাবার্তা শুনে আরো ধাঁধা লেগে যায়। পৃথিবীর সকল বিষয়ে এমন করে আলোচনা করতে লাগলেন যেন তার সঙ্গে প্রথম পরামর্শ করে বিশ্ববিধাতা সকল কাজ করে থাকেন। বিশ্ব সংসারের ভেতরে যে ঘটনা ঘটছে, এই যে রুশিয়ানরা এতদূর অগ্রসর হয়েছে, ইংরেজদের এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়ে পাকিয়ে উঠছে, এই সমস্ত কিছুই না জেনে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম। আমাদের নবপরিচিত বাবুটি সে বললেন, There have been more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরা এই প্রথম ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি, সুতরাং লোকটির রকম সকম দেখে অবাক হয়ে গেলাম। লোকটি সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার কখনো পার্সি ভাষা আওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনো রকম অধিকার না থাকায় আমাদের ভক্তি উত্তর বাড়তে লাগলো। এমনকি আমার থিওসপিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হলো যে আমাদের এই সহযাত্রীর সঙ্গে কোন রকম অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে, কোন একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি বা ওই রকম একটা কিছু। তিনি অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তি ভরে মুগ্ধভাবে শুনছিলেন এবং গোপনে নোট করে নিচ্ছিলেন। তার ভাবে আমার মনে হলো ওই অসামান্য ব্যক্তিটি গোপনে সেটা বুঝতে পেরে মনে মনে খুশি হয়েছিলেন। গাড়ি এসে জংশনে থামলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হলাম। তখন রাত্রি 10:30। পথের মধ্যে কি একটা ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসবে শুনলাম। আমি ইতিমধ্যে ট্রাভেলের ওপর বিছানা পেতে ঘুমাবো বলে স্থির করেছি। এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি একটা গল্প ভেবে বসলেন। আমার আর ঘুম হলো না। রাজ্য চালনার সম্বন্ধে দু একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করলাম, তখন আমাকে অল্প বয়স্ক ও মজবুত লোক দেখে প্রথমে বড়িচে তোলার মাসুল আদায়ে নিযুক্ত করে দিল।
বরিচ জায়গাটা বড় রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভেতর দিয়ে সুস্তা নদীটি নিপুণ নর্তকীর মতো এঁকে বেঁকে নেচে চলেছে। ঠিক সেই নদীর ধারে পাথরে বাঁধানো ঘাটের ওপরে 150 বছর আগেকার শ্বেত পাথরের তৈরি একটা প্রাসাদ একাকী দাঁড়িয়ে আছে। নিকটে কোথাও লোকালয় নেই। বরিচের তুলার হাট এবং গ্রাম এখান থেকে অনেক দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মামুদ ভোগবিলাসের জন্য এই প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করেছিলেন। তখন স্নানশালায় ফোয়ারার মুখ থেকে গোলাপগন্ধি জল উৎক্ষিপ্ত হতো, আর সেই শীতল জলে নগ্ন পা ডুবিয়ে কেশ মুক্ত করে পারসিক রমণীরা গজল গান করত। এখন আর সে ফোয়ারা খেলে না, সে গানই নেই। সাদা পাথরের ওপর শুভ্র চরণের সুন্দর আঘাত পড়ে না। এখন এটা আমার মতো একজন সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান। কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে বাস করতে বারংবার নিষেধ করেছিল। বলেছিল, কি হয় দিনের বেলায় থাকবেন, কিন্তু কখনো এখানে রাত্রি যাপন করবেন না। আমি হেসে কথাটা উড়িয়ে দিলাম। ভৃত্যরাও বলল তারা সন্ধে পর্যন্ত কাজ করবে, কিন্তু রাত্রে তারা এখানে থাকবে না। আমি বললাম, তথাস্তু। এ বাড়ির এমন বদনাম ছিল, রাত্রে চোরও এখানে আসতে সাহস করত না। প্রথম এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের উপর একটা ভয়ঙ্কর ভারীর মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থেকে অবিশ্রান্ত কাজকর্ম করে রাত্রে ঘরে ফিরে শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতে বাড়িটার একটা অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করে রাখতে লাগলো। সে অবস্থা বর্ণনা করা কঠিন, এবং সেই কথা লোককে বিশ্বাস করানো শক্ত। এ সমস্ত বাড়িটা সজীব পদার্থের মতো আমাকে একটা মোহ রসে আস্তে আস্তে আটকে ফেলতে লাগলো। বোধহয় এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই সেই প্রক্রিয়াটা আরম্ভ হয়েছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম এর সূত্রপাত অনুভব করি, সেদিনকার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকাল, বাজার নরম, আমার হাতে কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরের ঘাটের নিচের একটা থামে একটা আরাম কেদারা নিয়ে বসে আছি। তখন সুস্তা নদী শীর্ণ হয়ে এসেছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হয়ে উঠেছে। এবারে ঘাটের ধাপেতে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলো ছিকছিক করছে। সেদিন কোথাও বাতাস ছিল না। নিকটে পাহাড়ের বন তুলসীর পুদিনা ও মৌরির জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশকে ভারাক্রান্ত করে রেখেছিল। সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হল, তৎক্ষণাৎ সারা দিনের নাটকের ওপর একটা দীর্ঘ জবানিকা পড়ে গেল। এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন
খুব বেশি স্থায়ী হয় না। ঘোড়ায় চড়ে কিছুটা বেরিয়ে আসবো এটা মনে করে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনলাম। পিছনে ফিরে দেখলাম কেউ নেই, কেউ না। মনের ভুল এটা মনে করে আবার বুঝতে যাচ্ছি। ঠিক এই সময় যেন মনে হলো অনেকগুলো পায়ের শব্দ একসঙ্গে ছুটোছুটি করে নেমে আসছে। এই শব্দ শুনে আমার সর্বাঙ্গ ভয়ে পরিপূর্ণ হয়ে উঠল। যদিও আমার সামনে কোনো মূর্তি ছিল না, তবুও মনে হলো এই গ্রীষ্মের সন্ধ্যেতে একদল চঞ্চল নারী সুস্তার জলে নেমে স্নান করতে নেমেছে। যদিও সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদীটির নির্জন প্রাসাদে কোথাও কোনো শব্দ ছিল না, তবুও আমার মনে হলো তাদের হাসি যেন মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি। তারা যেন আমার পাশ দিয়ে ছুটে গেল, আমাকে লক্ষ্যই করলো না, লক্ষ্যই করলো না। তারা যেমন আমার সামনে অদৃশ্য, আমিও যেন তাদের কাছে অদৃশ্য। নদীটি আগের মতো স্থির ছিল, কিন্তু আমার কাছে স্পষ্ট বোধ হলো সেই স্থির নদীতে যেন স্রোত উঠেছে। তারা একে অপরের দিকে জল ছুঁড়ে মারছে, হাসি খুশিতে তারা সাঁতার দিচ্ছে, আর তাদের পায়ের পদাঘাতে জলরাশি বিন্দু মুক্তোর মতো আকাশে ছিঁড়িয়ে পড়ছে। আমার বুকের মধ্যে এক প্রকার কম্পন সৃষ্টি হল। সে উত্তেজনা ভয়ের, কি আনন্দের, কি কৌতূহলের বলতে পারি না, তবে বড় ইচ্ছে হতে লাগলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার কিছুই ছিল না। মনে হলো ভালো করে কান পাতলে তাদের কথা স্পষ্ট শোনা যাবে, কিন্তু একান্ত মনে কান পেতে কেবল অরণ্যের ঝিল্লি রব ছাড়া আর কিছুই আমার কানে এলো না। মনে হলো 250 বছরের কালো একটা জবানিকা আমার সামনে দুলছে। ভয়ে ভয়ে একটা ধার তুলে ভিতরে দৃষ্টিপাত করি। সেখানে কোনো বৃহৎ সভা বসেছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না। হঠাৎ গুমট ভেঙে হু হু করে একটা বাতাস দিল। সুস্থার স্থির জলতল দেখতে দেখতে অপ্সরীদের ওই চুলের মতো কুঁচকে উঠল, এবং সন্ধ্যা ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মরমর করে দুঃস্বপ্ন হতে জেগে উঠল। স্বপ্নই বলো আর সত্যিই বলো, 250 বছরের অতীত ক্ষেত্র থেকে প্রতিফলিত হয়ে আমার সম্মুখে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হয়েছিল চমকের সাথে, এবং সেই চমকের সাথেই অন্তর্নিহিত হয়ে গেল যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়ে দেহহীন দ্রুত পদে শব্দহীন উচ্চ হাসিতে ছুটে গিয়ে সুস্তার জলের উপর গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল। তারা কই ভেজা চুলে ভেজা কাপড়ে আমার
পাশ দিয়ে তো উঠে গেল না। বাতাস যেমন করে গন্ধকে উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা যেমন কেমন করে যেন উড়ে চলে গেল, উড়ে চলে গেল। আমার মনে শঙ্কা হলো, হঠাৎ বুঝি নির্জন স্থানে কবিতা দেবী আমার কাঁধে ভর করেছেন। ভাবলাম ভালো করে আহার করতে হবে, শূন্য পেট থাকলে এই সকল দুরারোগ্য রোগ চেপে ধরে। আমার পাচকটিকে ডেকে প্রচুর ঘি মশলা সুগন্ধি দিয়ে রীতিমতো মোগলাই খানা হুকুম করলাম। পরদিন সকালে সমস্ত ব্যাপারটা বড় হাসির বলে আমার মনে হলো। আনন্দ মনে সাহেবের মতো শোলা টুপি পরে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে গড় গড় করে শব্দ করে তদন্ত কার্যে চলে গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখবার দিন, বিলম্ব হবে বাড়ি ফিরতে। কিন্তু সন্ধে হতে না হতে আমাকে কে যেন বাড়ির দিকে টানতে লাগলো। কে টানতে লাগলো বলতে পারি না, কিন্তু মনে হলো আর বিলম্ব করা উচিত হবে না। মনে হলো সকলে বসে আছে, রিপোর্ট অসমাপ্ত রেখে সোলার টুপি মাথায় দিয়ে সন্ধ্যা দোসর তরু ছায়া ঘন নির্জন সেই পথ ধরে প্রকাণ্ড নিস্তব্ধ প্রাসাদে গিয়ে উত্তীর্ণ হলাম। সিঁড়ির ওপরের সম্মুখের ঘরটি অতি বৃহৎ, 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরে রেখেছে। এই প্রকাণ্ড ঘরটি নিজের বিশাল শূন্যতার জন্য সব সময় গমগম করতে থাকে। সেদিন সন্ধ্যার আগে তখনও প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন একটা প্রচুর গন্ডগোল বেঁধে গেছে। যেন হঠাৎ কোনো সভা ভঙ্গ করে চারিদিকের দরজা জানলা ঘর পথ দিয়ে বারান্দা দিয়ে কে কোন দিকে পালাবে তার ঠিকানা নেই। আমি কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন অনেক দিনের মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাকের মধ্যে প্রবেশ করতে লাগলো। আমি সেই দীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তরস্তম্ভের শ্রেণীর মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারার জল সাদা পাথরের ওপর এসে পড়ছে, সেতারে কি সুর বাজছে, কোথাও গয়নার আওয়াজ, নুপুরের কঙ্কনের আওয়াজ, কোথাও তাম্র ঘণ্টার আওয়াজ, কোথায় নহবতের আলাপ, কোথায় দোদুল্যমান ঝড়ের স্ফটিক গোলকগুলো ঠুনঠুন শব্দ, বারান্দা থেকে খাঁচার বুলবুলের গান, বাগান থেকে সারসের ডাক। চতুর্দিকে যেন একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি করতে লাগলো আমার চারপাশে। আমার একটা মোহ উপস্থিত হলো। মনে হলো এই অবাস্তব ব্যাপারটাই একমাত্র জগতের সত্য, আর সমস্তই মিথ্যা। মানে আমি যে এই অর্থাৎ অমুকের জ্যেষ্ঠ পুত্র, তোলার মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কুর্তা পরে টমটম হাঁকিয়ে আফিস করতে যাই, এই সমস্তই আমার কাছে অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা বলে বোধ হতে লাগলো।
আমি বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে হা 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 করে হেসে উঠলাম। তখনই আমার মুসলমান চাকর একটা কেরোসিন ল্যাম্প হাতে করে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে আমাকে পাগল মনে করলো কিনা জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হলো যে আমি অমুক চন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। এটাও মনে করলাম জগতের ভিতরে অথবা বাইরে কোথাও ফোয়ারা নিত্যকার উচ্চারিত হয় না, কোথাও সে তার বাজছে না। কিন্তু এই কথা নিশ্চয়ই সত্য। আমি বরিচের হাটে তুলার মাসুল আদায় করে মাসে 400 টাকা বেতন নিয়ে থাকি। ঠিক তখনই তার আগের মুহূর্তর কথা মনে করে আমি কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ নিয়ে সকৌতুকে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়ে এবং মুগলাই খানা খেয়ে একটা ক্ষুদ্র ঘরের কোণে প্রদীপটা নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সামনের খোলা জানলার ভেতর দিয়ে অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের ঊর্ধ্বদেশ, অত্যুজ্জ্বল একটা নক্ষত্র সহস্র কোটি যোজন দূরে আকাশ থেকে সেই অতি তুচ্ছ ক্যাম্প খাটের ওপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে নিরীক্ষণ করতেছিল, এবং সেটা বিস্ময় ও কৌতুক অনুভব করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা জানি না। সহসা একসময় চমকে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল সেটা নয়, ঘরে যে কোনো লোক প্রবেশ করেছিল সেটাও দেখতে পেলাম না। অন্ধকার পর্বতের ওপর থেকে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হয়েছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক ম্লানভাবে আমার ঘরে প্রবেশ করেছে। কোনো লোককেই আমি দেখলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হলো কে যেন আমাকে আস্তে আস্তে ঠেলছে। হ্যাঁ, আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল তার হাতের আর আঙ্গুলের ইশারায় তাকে অনুসরণ করতে আদেশ দিল। আমি অত্যন্ত চুপি চুপি উঠলাম। আমি যদিও জানি ওই বিশাল বড় প্রাসাদে প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনি ছাড়া ওই বৃহৎ প্রাসাদে একটা জনপ্রাণী নেই, তবুও আমি পদে পদে ভয় পেতে লাগলাম পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকত এবং সে সকল ঘরে আমি কখনো যাইনি। সে রাত্রে ওই নিঃশব্দ সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বাহনকারী রূপিণীর পিছনে পিছনে অনুসরণ করতে করতে আমি কোথা থেকে কোথায় যাচ্ছিলাম সেটা আজও বলতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধবায়ু গুপ্ত
গোপন কক্ষ পার হয়ে যেতে লাগলাম। তার ঠিকানা নেই। আমার অদৃশ্য দূতিটি, তাকে আমি চোখে দেখতে পাইনি, কিন্তু তবুও তার মূর্তি আমার মনের অগোচরে ছিল না। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে তার সুন্দর নিচল সাদা হাতগুলো দেখা যাচ্ছে। টুপির প্রান্ত থেকে মুখের ওপর সূক্ষ্ম একটা বসনের আবরণ পড়েছে, আর কোমরে একটা বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হলো আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর মধ্যে একটা রজনী আজকে এখানে উড়ে এসেছে। আমি যেন অন্ধকার নিশীথে এই সুপ্তিমগ্ন বাগদাদের একটা সংকীর্ণ রাস্তা ধরে অভিসারে যাত্রা করছি। অবশেষে আমার দূতিটি একটা ঘন নীল পর্দার সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল, আর নিচের দিকে আঙ্গুলি নির্দেশ করে দেখালো। নিচে কিছু ছিল না, কিন্তু তবু নিচের দিকে দেখে আমার বুকের রক্ত স্তম্ভিত হয়ে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে নিচে ভূমিতলেতে কিংখাবের সাজ পরা একটা ভীষণ দর্শন একজন কার্ফি খোঁজা কোলের ওপর খোলা তলোয়ার নিয়ে দু পা ছড়িয়ে বসে ঢুলছে। দূতিটি খুব আস্তে আস্তে তার দুটো পা ডিঙিয়ে পর্দার এক প্রান্ত তুলে ধরল। ভেতরে একটা পারস্য গালিচা পাতা, ঘরের কিছুটা অংশ দেখা গেল। একটা তক্তার উপরে কে যেন বসে আছে, ঠিক দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নাংশ জরির চটিপাড়া পা দুখানে ক্ষুদ্র সুন্দর চরণ গোলাপি মখমলের আসনের ওপর অলসভাবে স্থাপিত হয়ে আছে দেখতে পেলাম। মেঝের একপাশে একটা নীলাভ স্ফটিক পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রয়েছে, এবং তার পাশে দুটো ছোট ছোট পেয়ালা ও একটা স্বর্ণাভ মদিরার কাচপাত্র অতিথির জন্য অপেক্ষা করছে। ঘরের ভেতর থেকে একটা অপূর্ব ধূপের একটা মাদকতার সঙ্গে সুনিগ্ধ একটা ধূম আমাকে বিহ্বল করে দিল। আমি কাঁপা কাঁপা বুকে সেই কার্ফি খোঁজার প্রসারিত পা দুখানা লঙ্ঘন করতে গেলাম। অমনি সে জেগে উঠল। তার কোলের উপর থেকে খোলা তলোয়ার পাথরের মেঝেতে শব্দ করে পড়ে গেল। সহসা একটা বিকট চিৎকার শুনে চমকে উঠলাম। আমার সেই ক্যাম্প খাটের উপরে দেখলাম আমি ঘরমাক্ত শরীরে বসে আছি, আর ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ আমার দেহটাকে পাণ্ডবর্ণ করে রেখেছে, এবং আমাদের পাগলা মেহের আলী প্রতিদিন অনুসারে সকালের জনশূন্য পথে চিৎকার করে করে বলতে বলতে চলেছে, Tamadao, Sanjude, Tamadao, Sanjude. এইভাবে
আবার আরব্য উপন্যাসের একটা রাত্রি আকস্মাতভাবে শেষ হলো, কিন্তু এখনো 100 রজনী বাকি আছে। আমার দিনের সঙ্গে রাত্রির ভারী একটা বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কাজ করতে যেতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করতে থাকতাম। আবার সন্ধ্যের পরে আমার দিনের বেলাকার কাজকর্মগুলোকে অত্যন্ত তুচ্ছ এবং মিথ্যা হাস্যকর বলে মনে হতো। সন্ধ্যের পরে আমি একটা নেশার জালে বিহ্বলভাবে থাকতাম। শত শত বৎসরের পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাস একটা অপূর্ব ব্যক্তি হয়ে উঠতাম। তখন আর বিলেতি খাটো কুর্তা এবং আটো সাটো প্যান্টালুনে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলের ফেজ তুলে, ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোঙা পরে রঙিন রুমালে আতর মাখিয়ে বহু যত্নে সাজ করতাম এবং সিগারেট ফেলে দিয়ে গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডলাকৃত বৃহৎ আলবোনা নিয়ে উচ্চ গদি বিশিষ্ট এক বড় কেদারায় বসতাম, যেন রাত্রে কোনো এক অপূর্ব প্রিয়র সঙ্গে আমি পরম আগ্রহে তার সাথে আলাপ করার জন্য প্রস্তুত হয়ে থাকতাম। তারপর অন্ধকার যত ঘনীভূত হতে থাকতো, কি যেন এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকতো, তা আমি বর্ণনা করতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলোর মধ্যে উড়ে বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যেত তার নাগাল। তারপর আর দেখতে পেতাম না, সব শেষ হয়ে যেত। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলোকে অনুসরণ করতে করতে সমস্ত রাত্রি ওই প্রকাণ্ড প্রাসাদে ঘুরে বেড়াতাম। কখনো কখনো হেনার গন্ধ, সেতারের শব্দ আর বায়ুর হিল্লোলের মধ্যে এক নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো দেখতে পেতাম। তার জাফরান রঙের পাজামা, দুটো শুভ্র রক্তিম কোমল পায়ে জরির চটি পরা, বুকে জরির ফুল কাটা কাঁচুলি, মাথায় একটা লাল টুপি এবং সেটা থেকে সোনার ঝালর ঝুলছে তার সুন্দর সাদা কপালে। সে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রাকে রসাতলে পাঠিয়ে স্বপ্নের জটিল পথসংকুল মায়াপুরীর মধ্যে অলিতে গলিতে কত কক্ষ ভ্রমণ করে বেরিয়েছি। একদিন সন্ধ্যের সময় বড় আয়নার দুদিকে বাতি জ্বালিয়ে যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করছি। এমন সময় হঠাৎ দেখতে পেতাম আয়নার আমার প্রতিবিম্বের পাশে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানের ছায়া। পলকের মধ্যে সে ঠোঁট বাঁকিয়ে তার কৃষ্ণ কালো বিপুল তার চোখের সঙ্গে আবেগ তীব্র বেদনাপূর্ণ একটা কটাক্ষ। সে যেন তার সুন্দর ঠোঁট দিয়ে তার আপন যৌবন পুষ্পিত দেহতলটাকে দ্রুত বেগে ঊর্ধ্বমুখে আবর্তিত করে উঠে যেত। মুহূর্তকালের মধ্যে বেদনা, বাসনা ও বৃম্ভমের
হাস্য কটাক্ষ, তার হাতের, তার শরীরের সমস্ত গহনাগুলো স্ফুলিঙ্গর মতো বৃষ্টি করে দিত। এবং তারপরেই ওই আয়নার মধ্যেই আবার মিলিয়ে যেত। গিরি কাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করে একটা উদ্দাম বাতাস আমার দুটো বাতিকে নিভিয়ে দিত। আমি সাজসজ্জা ছেড়ে দিয়ে গৃহের প্রান্তে শয্যাতলে চোখ বুজিয়ে শুয়ে পড়তাম। চারিদিকে সেই বাতাসের মধ্যে, সেই সৌরভের মিশ্রিতর মধ্যে অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল হাতের স্পর্শ আমি অনুভব করতাম। আমার কপালের সুগন্ধ নিঃশ্বাস এবং সুকোমল ওড়না বারবার আমাকে ছুঁয়ে যেত। অল্প অল্প যেন সেই মোহিনীকে মাদক বেষ্টিত করে আমার সর্বাঙ্গ বেঁধে ফেলত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলে দেহ অসাড় করে সুগভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়তাম। একদিন বিকেলে আমি ঘোড়ায় চড়ে বের হব সংকল্প করলাম। কে যেন আমাকে নিষেধ করতে লাগলো। সেদিন কিন্তু আমি কোনো আর নিষেধ মানলাম না। আমার সাহেবের টুপি এবং কুর্তা দুলছিল, সেখান থেকে সেটা নিয়ে উপক্রম করছে পড়ার। সঙ্গে সঙ্গে সস্তা নদীর বালি, অরালি পর্বতের শুষ্ক পল্লব রাশি ধ্বজা তুলে হঠাৎ একটা প্রবল ঘূর্ণ বাতাস সেই কুর্তা টুপি ঘুরিয়ে কোথায় যে উড়িয়ে নিয়ে চলে গেল। আর তার সাথে একটা হাসি, সেই কৌতুকের হাসি যেন বারবার পুরো প্রাসাদময় ঘুরতে লাগলো। তারপর সেই হাসি আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল। সেদিন আর আমার ঘোড়ায় চড়া হলো না এবং তার পরদিন থেকে সেই কুর্তা, সেই সাহেবি টুপি পরা একেবারে ছেড়ে দিয়েছি। আবার সেই দিন মাঝরাত্রে বিছানার মধ্যে উঠে শুনতে পেলাম কি যেন গুমড়ে গুমড়ে মুখ ফেটে কাঁদছে, যেন আমার খাটের নিচে, আমার মেঝের নিচে, এই বৃহৎ প্রাসাদের প্রাসাদ ভিত্তির তলদেশে একটা আর্দ্র কোন একটা অন্ধকারময় গলি থেকে তার যেন কান্না উঠে আসছে। আর সে বলছে কাঁদতে কাঁদতে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভেঙে ফেলে তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদীর পার হয়ে তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে নিয়ে যাও। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করে তোমায় উদ্ধার করব? কি করে এই স্বপ্ন প্রবাহের মধ্যে তোমায় টেনে তুলব? তুমি কবে ছিলে? কোথায় ছিলে? তুমি কোনো খেজুর গাছের ছায়াগণ গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করেছিলে কি? তোমাকে কি কোনো বেদুইন দ্রষ্টু মাতৃকোর থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে বিদ্যুৎগামী ঘোড়ায় চাপিয়ে দাসী হাটে বিক্রির জন্য নিয়ে গিয়েছিল? কে তুমি? সেখানে কি কোনো বাদশাহ চাকর তোমায় নববিকশিত যৌবন সোনার দামে কিনে নিয়েছিল এবং সোনার পালকিতে করে নিয়ে গিয়ে প্রভুকে উপহার দিয়েছিল? সেখানের কি ইতিহাস?
সেখানের ইতিহাস আরো জটিল, আরো পঙ্কিল। কে তুমি? সারেঙ্গের সঙ্গীত, নূপুরের সঙ্গীত, সুবর্ণ মদিরার মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত। কি ঐশ্বর্য, কি অসীম ঐশ্বর্য, অনন্ত কারাগার। দুই দিকে দুই দাসী হিরে খচিত চামর দোলাচ্ছে। সাহেনশা বাদশাহ তোমার পায়ের তলায় মণি মুক্ত লুটিয়ে দিচ্ছে। বাইরে ভেতরে জমদূতের মতো, হাবসি দেবদূতের মতো সাজ করে দাঁড়িয়ে আছে খোলা তলোয়ার নিয়ে। সেই রক্ত কলুষিত ষড়যন্ত্র সংকুল ঐশ্বর্য প্রেক্ষাগৃহে ভাসমান হয়ে তুমি মরুভূমির পুষ্পমঞ্জরে কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ হয়েছিলে, বা কোন নিষ্ঠুর মহিমা তটে উৎক্ষিপ্ত হয়েছিলে? তুমি কে? কে তুমি কে? এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করে বলে উঠল, Samjuda! Samjuda! Teman jauh! Teman jauh! Samjuda! Teman jauh! Samjuda! Samjuda! Teman jauh! Teman jauh! চেয়ে দেখলাম সকাল হয়েছে। চাপরাশি ডাকের চিঠিপত্র এনে আমার হাতে দিল। পাচক এসে সেলাম করে জিজ্ঞাসা করলো, আজকে কি খানা তৈরি করতে হবে? আমি বললাম এবং ভাবলাম, না, এ বাড়িতে আর থাকা নয়। সেই দিনই আমি জিনিসপত্র তুলে অফিস ঘরে গিয়ে উঠলাম। অফিসের বৃদ্ধ কেরানি করিম খা আমাকে দেখে ঈষৎ হাসল। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে কাজ করতে লাগলাম। কিন্তু যত বিকেল আসতে লাগলো ততই অন্যমনস্ক হতে লাগলাম। মনে হতে লাগলো এখনই আমার কোথাও যাবার আছে। তুলোর হিসাবের পরীক্ষার কাজটা নিতান্ত অনাবশ্যক বলে মনে হলো। নিজামের নিজামত আমার কাছে বেশি কিছু বোধ হলো না। যা কিছু বর্তমান, যা কিছু আমার চারিদিকে চলছে ফিরছে ঘাটছে, সবই অত্যন্ত দিন, অর্থহীন, অকিঞ্চিতকর বলে মনে হলো। আমি কলমটা ছুঁড়ে ফেলে দিয়ে বৃহৎ খাতা বন্ধ করে তৎক্ষণাৎ টমটম চড়ে ছুটলাম। দেখলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে আমাকে সেই পাষাণ প্রাসাদের দ্বারের কাছে নিয়ে গিয়ে থামালো। আমি দ্রুত পথে সিঁড়ি বেয়ে উঠে ঘরে প্রবেশ করলাম। আজ সমস্ত নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হয়ে উঠতে লাগলো। কিন্তু কাকে জানাবো, কার কাছে ক্ষমা চাইব খুঁজে পেলাম না। আমি শূন্য মনে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছা করতে লাগলো একখানা যন্ত্র হাতে নিয়ে কাউকে উদ্দেশ্য করে গান গাই, বলি, হে বলি, হে পতঙ্গ, তোমাকে ফেলে পালিয়ে চেষ্টা করেছিলাম। সে আবার মরবার জন্য তোমার কাছে এসেছে। তাকে ক্ষমা করো, তাকে ক্ষমা করো। তার দুটো পাখনা ছাড়িয়ে দগ্ধ করে অমর্ষ করে দাও। এই বন্যি। হঠাৎ আমার কপালে দুফোঁটা অশ্রুজল ঝরে পড়ল। সেদিন অরালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করে এসেছিল। অন্ধকার অরণ্য এবং সুস্তার মসি বর্ণ জলে একটা ভীষণ প্রতীক্ষায় স্থির হয়েছিল।
জলস্থল আকাশ সহসা যেন শিহরিয়ে উঠল, এবং অকস্মাৎ একটা ঝড় উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়ে আর্ত চিৎকার করতে করতে ছুটে আসতে লাগলো। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত ঘরে এসে আছড়ে পড়লো, তীব্র বেদনায় করে কাঁদতে লাগলো। আজ ভৃত্যগণ সকলেই অফিস ঘরে ছিল। এখানে আলো জ্বালাবার কেউ ছিল না। সে মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভিতরকার নিকষ কালো অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম একজন রমণী আমার পালঙ্কের তরদেশে গালিচার উপর উপর হয়ে পড়ে বদ্ধ মুষ্টিতে নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে, এবং কপাল মেঝেতে ঠুকিয়ে রক্ত ভার করে ফেলেছে। সে কখনো ফুলে ফুলে কেঁদে উঠছে। মুক্ত বাতাস দিয়ে বাতাস যখন গর্জন করে আসছে, তখন মুষলধারে বৃষ্টি তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, আর তার কান্নাও থামে না। আমি নিষ্ফল পরিত্রাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই। কাকে সান্ত্বনা দেব? এই প্রচন্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে উত্থিত হচ্ছে? ঠিক এই সময় পাগলা মেহের আলী চিৎকার করে উঠল, যাও, সব ঝুটে। দেখলাম ভোর হয়েছে, এবং মেহের আলী এই ঘন দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করতে করতে তার চিৎকার করে বেড়াচ্ছে। হঠাৎ আমার মনে হলো, হয়তো মেহের আলীও আমার মতো একসময় প্রাসাদে বাস করেছিল। এখন পাগল হয়ে গিয়ে এই প্রাসাদ রাক্ষসের মোহ আকৃষ্ট করে প্রতিদিন সকালে সে প্রদক্ষিণ করতে আসে। আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলার কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ক্যা ঝুট হে রে মেহের আলী? হ্যাঁ, ক্যা ঝুট হে? সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিল, এবং অজগরের কবলের চতুর্দিকের ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষীর মতো চিৎকার করতে করতে সে বাড়ি ঘুরে বেড়াতে লাগলো, এবং কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করবার জন্য বারবার বলতে লাগলো, সব ঝুটে। আমি সেই ঝড় জলের মধ্যে পাগলের মতো অফিসে গিয়ে করিম খাকে ডেকে বললাম, এর অর্থ কি? আমাকে খুলে বলো, এর অর্থ কি? আমাকে খুলে বলো। বৃদ্ধ যেটা বলল তার মর্মার্থ এইটাই, একসময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা ছিল, অনেক উন্মত্ত সম্ভবের শিখা আলোড়িত হতো ওই প্রাসাদে। সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেকটা প্রস্তরখণ্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। সজীব মানুষ পেলে তাকে লালায়িত পিশাচের মতো খেয়ে ফেলতে চায়। যারা দিন রাত্রি এই প্রাসাদে বাস করেছে, তাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হয়ে বাইরে আসতে পেরেছে। এ পর্যন্ত আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞাসা করলাম, আমার উদ্ধারের কি কোনো পথ নেই? বৃদ্ধ বলল, একটি মাত্র উপায় আছে, সেটা অত্যন্ত দুরাহ কাজ, তা তোমাকে বলছি।
কিন্তু তার আগে ওই গোলবাগের একটা ইরানি কীটরাশির পুরোতর ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য আর এবং তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারী আর ঘটেনি। এমন সময় কুলিরা এসে খবর দিল গাড়ি আসছে। তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে গাড়ি এসে পড়ল। সে গাড়ি ফার্স্ট ক্লাসে একজন ইংরেজ জানলা থেকে মুখ বাড়িয়ে স্টেশনে নাম পড়বার চেষ্টা করছিলেন। আমাদের সহজ অত্র বন্ধুটিকে দেখে হ্যালো বলে চিৎকার করে উঠলেন এবং নিজের গাড়িতে তুলে নিলেন। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটির আর কোনো খবর পেলাম না। গল্পের শেষটা আর শোনা হলো না।